হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। বন্ধুরা, আমরা যারা চাষবাসের সঙ্গে যুক্ত আছি বা আমরা যারা চাষবাস করি, আমরা তো অনেকেই আবার সেই চিরাচরিত পদ্ধতিতে চাষ করে আসছি, কিন্তু এখন বর্তমানে চাষবাস কিন্তু অনেক আধুনিক হয়েছে, মানে অনেক বিজ্ঞানসম্মত উপায়ে চাষবাস হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কৃষির ক্ষেত্রে অনেক যন্ত্রপাতিরও কিন্তু ব্যবহার অনেকটাই বেড়ে গেছে। জমি চাষ থেকে একদম ধান কাটা অবধি বা ফসল কাটা অবধি কিন্তু সবটাই আমরা ইচ্ছা করলে আমরা যন্ত্রের মাধ্যমে কিন্তু করতে পারি। একটা কথা শুনি এখন যে ড্রোনের ব্যবহার, এই ড্রোনটা কিন্তু কৃষি কার্যে ব্যবহার হচ্ছে। তো কিভাবে ব্যবহার হচ্ছে, ড্রোনটা কিভাবে আমরা ব্যবহার করব, এই কৃষি ক্ষেত্রে ব্যবহারের ফলে আমরা কতটা উপকৃত হব, এই বিষয় নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর উত্তম রায়কে। উত্তমবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং শ্রোতা বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি। একটু আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কৃষি ক্ষেত্রে ড্রোনের যে গুরুত্ব বা পরিসর। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা সবাইকে নমস্কার জানিয়ে আমি যেটা বলবো, আমরা কিছুদিন আগে অবধি আমরা দেখতাম বাচ্চারা ছোট ছোট হেলিকপ্টার উড়াতো, ব্যাটারি চালিত হেলিকপ্টার উড়াতো এবং আমরা তখনই ভাবতাম যে এটা কতই ভালো জিনিস, সুন্দর জিনিস, এটা দিয়ে যদি আমাদের পরবর্তীকালে এবং সেটাকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের এই ড্রোনটাকে কিন্তু নিয়ে আসা হয়েছে। তো আমাদের যেহেতু মুর্শিদাবাদ জেলা নিয়ে আমরা বলছি, এখন মুর্শিদাবাদ জেলায় যেহেতু আমরা আছি মুর্শিদাবাদের প্রেক্ষাপটে যেটা আমরা বলবো যে মুর্শিদাবাদ একটি কৃষি নির্ভর জেলা এবং ড্রোন প্রযুক্তি যেটি বেরিয়েছে সেটি ফসলের ক্ষেত্রে কিন্তু নানা দিকে সেটা ব্যবহার হচ্ছে, যেমন স্বাস্থ্য নিরীক্ষণ, সার প্রয়োগ, কীটনাশক স্প্রে, সেচ ব্যবস্থার মানচিত্র তৈরি করা, এগুলো যে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা সেটা কিন্তু ড্রোন এখন নিচ্ছে। যেগুলো আমরা হাতে তৈরি করতাম, হাতে দিয়ে আমরা স্প্রে করতাম, এই যে কষ্ট করে স্প্রে করতাম। এবং কৃষিক্ষেত্রে এবং আমরা মাছ চাষে যদি আমরা দেখি, মাছ চাষে কিন্তু যে বড় বড় বিলগুলো রয়েছে, তো বিলের মাঝে খাবার দেওয়াটা অনেক সমস্যা হয়ে যায়। তো ড্রোনের মাধ্যমে বিলের মাঝে গিয়ে খাবার দেওয়া যায়। ড্রোনের মাধ্যমে সমস্যাটা বিলে যদি আমি কোনো ধরনের ওষুধ প্রয়োগ করতে হয় সেটা আমরা করতে পারি, চুন প্রয়োগ করতে হয় সেটা আমরা ড্রোনের মাধ্যমে আমরা সেটা করতে পারছি। মানে এটা একদম খুব কম সময়ের মধ্যে করতে পারছি। একদম কম সময়ে। আমরা যদি ওটাকে হাতে স্প্রে করতাম তাহলে তো 1-1.5 ঘন্টা সময় লাগতো। যদি ধরুন আমার একটা 50 বিঘা একটা বিল হয়, সেই বিলে আমাকে তাহলে কি করতে হবে, নৌকো করে আমাকে ছুটতে হবে, সারাদিনে আমার 50 বিঘা করে আমাকে আসতে হতো। আর এটা কিন্তু 10-15 মিনিটে 20 মিনিটে পুরোটা করে চলে আসবে। কতটা সুবিধে! এটা হচ্ছে আমাদের যেটা বলা যায় যে কম সময়ে এবং কম শ্রমে অনেক বেশি জমি কভার করা যাবে। আমাদের তো মানুষের যে শ্রমটা আমাদের দেখতে হবে যে কি করে আমাদের শ্রম কমানো যায়, আমাদের সময়টা বাঁচানো যায় এবং খরচ কমানো যায়, এবং লাভটাকে যাতে বেশি করা যায়, সেটা আমাদের একটা কৃষিক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে ড্রোন। প্রাকৃতিক যে দুর্যোগ সেটার ব্যবস্থাপনা তো আজকাল ড্রোনকে ব্যবহার করা হচ্ছে। যেমন আমরা যদি দেখি যে মুর্শিদাবাদ জেলা বন্যা তো
হতেই পারে। 2000 সালের বন্যা আমাদের এখনো মনে আছে। সেসব বন্যা যদি আবার হয়, তাহলে ড্রোন দিয়ে দুর্গম অঞ্চলের পরিস্থিতিগুলোকে আমরা নিরীক্ষণ করতে পারবো। ত্রাণ পৌঁছানো, এক জায়গা থেকে আরেক জায়গায় ত্রাণ পৌঁছানো, হ্যাঁ, এবং কোনো উদ্ধার করে কাউকে নিয়ে আসা ড্রোনের মাধ্যমে সবকিছু সম্ভব। তার জন্য ড্রোন রয়েছে। কৃষিক্ষেত্রে যে ড্রোন রয়েছে সেগুলো ছোট ছোট ড্রোন, 10 লিটার 5 লিটার ক্যাপাসিটি, 10 লিটার ক্যাপাসিটির ড্রোন দিয়ে আমরা স্প্রে গুলো করলাম, কিন্তু উদ্ধার কাজে যেগুলো ব্যবহার হবে সেটা কিন্তু বড় বড় ড্রোন হবে। যেটা আমি ছোট থেকে বড় বড় যেটা বলছিলাম যে মাছের জন্য, মাছকে এক জায়গা থেকে আর জায়গায় ক্যারিং করার জন্য ড্রোনকে এখন ব্যবহার করা হচ্ছে। এবং আমরা কিছুদিন আগে টিভিতে দেখছিলাম ড্রোন অ্যাটাক হচ্ছে, ড্রোন অ্যাটাক করছে, ড্রোন দিয়ে অ্যাটাক গুলো করা হচ্ছে। কাজেই আমাদের যে টেকনোলজি, আমাদের বিজ্ঞান কোথায় চলে গেছে, এবং আমাদের ভারতবর্ষ এখন টেকনোলজিতে আমরা অনেক অনেক এগিয়ে আছি। আমরা সারা পৃথিবীর সঙ্গে আমরা এখন একসঙ্গে আমরা চলার মতো ক্ষমতা আমরা রাখতে পারি। কাজেই এখন এই টেকনোলজিটাকেই আবার কৃষি ক্ষেত্রে সেটাকে নিয়ে চলে একদম গ্রাউন্ড লেভেলে নিয়ে চলে আসা, যাতে করে কিনা চাষিদের একটু এটা কমে, উপকার হয়, পরিশ্রমটা কমবে, খরচ কমে যাবে। এছাড়া আমাদের যেটা বলছিলাম যে সীমান্তে যেটা নিরাপত্তা বা নজরদারি, বিএসএফ রা নজরদারি করছে, ড্রোনের মাধ্যমে এখন এগুলো করা হচ্ছে। ড্রোনের মাধ্যমে নজরদারি সবকিছু করা হচ্ছে। চোরাচালান গুলো হচ্ছে, অবৈধ অনুপ্রবেশ গুলো হচ্ছে, ওইসবের সমস্যাগুলো আমাদের রয়েছে, ফলে ড্রোন দিয়ে আমরা এগুলো সবকিছু করতে পারছি। ড্রোন প্রযুক্তি দিয়ে আমরা আরো যদি মনে করি যে আমরা আরো কিছু কিছু করব, আমরা যে কোনো কাজ আমরা অতি সহজে আমরা সেগুলো করতে পারি। পর্যটনের ক্ষেত্রে ঐতিহাসিক স্থান পর্যবেক্ষণ, সেসব ক্ষেত্রেও যেমন আমাদের হাজারদুয়ারি, কাটরা মসজিদ, এই যে স্থানগুলি, এইগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য আমরা ড্রোনের আমরা ব্যবহার করতে পারি। এবং এরিয়াল ভিউ, উপর থেকে পর্যটকদের দেখানোর একটা ব্যবস্থা করা যায়, এরিয়াল ভিউটা হাজারদুয়ারির বা মতিঝিলের, তাহলে কিন্তু আকর্ষণটা বাড়বে, পর্যটকের আকর্ষণটা বাড়বে। এটা হচ্ছে ড্রোনের একটা ভালো দিক। তো আমরা পরিবেশ পর্যবেক্ষণ আমরা করতে পারবো, যে পরিবেশটা কি হচ্ছে না হচ্ছে, এবং বন সংরক্ষণের জন্য আমরা কিন্তু ড্রোনের ব্যবহার আমরা করতে পারবো। সেটা কিরকম হবে? পদ্মা নদী, ভাগীরথী নদীর তার যে তীরবর্তী যেটা বনাঞ্চল রয়েছে, জীব বৈচিত্র্য আছে, তার পরিবেশ সংরক্ষণে ড্রোনটাকে আমরা ব্যবহার করতে পারি, বিভিন্ন ধরনের ডেটাগুলো আমরা কালেকশন করতে পারি। তাহলে এইটা যদি আমরা বলি যে কৃষি ক্ষেত্রে, শুধু কৃষি না, দেখুন কত কিছু হয়ে গেল, বন সংরক্ষণ, মৎস্য সংরক্ষণ, চোরাচালান সংরক্ষণ, এইগুলা যে করার জন্য আমরা ড্রোনটাকে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। যে কাজগুলো খুব কঠিন কাজ, সেটাকে আমরা খুব সহজভাবে আমরা উপর থেকে আমরা এরিয়ালি যদি আমরা ঘুরে ঘুরে সব করতে পারছি, আমরা সবই করতে পারছি। ইভেন আমরা দেখবেন এখন ক্রিকেট খেলা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, ড্রোন দিয়ে ক্যামেরাটাকে বিভিন্ন ভাবে অ্যাঙ্গেল থেকে দেখানো, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি, যাতে করে কোনো ধরনের ভুল ত্রুটি থাকলে আমরা সেগুলো কিন্তু এখন ধরা যায়, নিখুঁতভাবে সবকিছু এখন বিবেচনা করা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের গুরুত্বটা, ইম্পর্টেন্স, হ্যাঁ, ড্রোনের গুরুত্ব। এবার যদি আমি বলি যে স্কোপ কি আছে, পরিসর কি আছে, তা পরিসরের ক্ষেত্রে যদি আমরা বলি, তো পরিসরের ক্ষেত্রে আমরা যদি কৃষি প্রযুক্তি সংস্থা বা সরকার বা শিক্ষা প্রতিষ্ঠান, এইগুলোর জন্য, গবেষণার জন্য, ডেটা কালেকশন করার জন্য আমরা ড্রোনকে ব্যবহার করতে পারি। বিভিন্ন ধরনের ডেটা কালেকশন ড্রোনের মাধ্যমে আমরা করতে পারছি। নতুন কর্মসংস্থান, আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন হতে পারে, নতুন কর্মসংস্থান, ড্রোন চালনা করার জন্য পাইলট লাগছে। যেমন আমাদের ইফকো একজন মহিলাকে দিয়ে চালাচ্ছে ড্রোনটা, তা মহিলাকে ট্রেন করে নিয়ে আসছে, উনি এখন পাইলট, উনি ড্রোনটা চালাচ্ছে। তার জন্য একটা স্কিলড হ্যান্ড দরকার, ট্রেনিং দরকার। সেটা আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন, একটা চাকরি তো হলো। রক্ষণাবেক্ষণ, ডেটা বিশ্লেষণ, এইসবের জন্য কিছু কিছু লোকের দরকার। সেই লোকগুলো কিছুতে অ্যাবজর্বেন্স হবে, চাকরি হবে, সেটা কিন্তু আমাদের একটা স্কোপ, ভালো স্কোপ। স্থানীয় প্রশাসন এবং পুলিশ, তাদের জন্য কি হবে? যেখানে ধরুন মিনিস্টাররা আসছে, বড় বড় মেলা হচ্ছে, জনসমাগম, জনসমাবেশ হয়, মেলা হচ্ছে,
আইন শৃঙ্খলা রক্ষায় ড্রোনকে কাজে লাগাতে পারে। এত লোক, লক্ষ লক্ষ লোক ড্রোন দিয়ে, ড্রোনের মাধ্যমে কিন্তু আমরা সেটাকে রক্ষণাবেক্ষণটা করতে পারছি। স্বাস্থ্য ও জরুরি সেবা, স্বাস্থ্যে আমরা ড্রোনটাকে নিয়ে আসতে পারছি, জরুরি সেবাতে আমরা ড্রোনটাকে নিয়ে আসতে পারছি। গ্রামীণ বা দুর্গম এলাকায় ঔষধ এবং প্রাথমিক চিকিৎসা দ্রব্য পাঠানোর জন্য কিন্তু আমরা ড্রোনটাকে ব্যবহার করতে পারছি। তো এই যে বিশাল জিনিসগুলো, এসবের জন্য ড্রোন গুরুত্বপূর্ণ এবং তার পরিসর রয়েছে। ড্রোনকে আমরা ইউজ করতে পারি এবং ড্রোনের ইউজ করলে আমাদের খরচ কমবে, চাষের খরচ কমবে, আমাদের জিনিসের নষ্ট হবে কম, ক্ষতি হবে কম, ক্ষতি কম হবে। স্প্রে করলে স্প্রেয়ারের মাধ্যমে একদম মিস স্প্রেয়ারিং হয়ে যাবে, তাড়াতাড়ি সুন্দরভাবে উপর থেকে পড়বে, তাতে আমাদের সমস্ত জমিটাতে কভার হবে এবং আমাদের মেডিসিনটা যেটা আমরা দেবো, কেমিক্যালটা যেটা দেবো বা আমরা কি বলি বীজ তেল দেবো, সেটা আমাদের কম লাগবে। ঠিক। তো কোনো কৃষক বন্ধু যদি ধরুন এই ড্রোনের ব্যবহার করতে চায়, কিভাবে, কোথা থেকে করবে? এখন আমাদের যেটা ভারত সরকারের বা আমাদের রাজ্য সরকারের যে স্কিম প্রকল্পগুলো রয়েছে, এগ্রি ইনফ্রাস্ট্রাকচার স্কিমগুলো, এগ্রি ইনফ্রাস্ট্রাকচার ফান্ড যেটা আছে, এআইএফ, তার মাধ্যমে যদি আমরা ড্রোন কিনতে চাই, আমরা ড্রোন কিনতে পারি। তার জন্য লোন পেতে পারি। একটা ড্রোনের দাম, আমাদের ড্রোন তৈরি করছে চেন্নাই একটা কোম্পানি গরুদা বলে, ওরা তৈরি করছে। ওদের কাছে যেটা দাম আমরা জানি, এই একটা 10 লিটার ক্যাপাসিটি ড্রোন, যেটা আমাদের চাষের জন্য মোটামুটি চলবে, 3 লাখ টাকা দাম। তা 3 লক্ষ টাকা প্লাস 5% জিএসটি। আচ্ছা, 5% জিএসটি। এবার যদি আমি ব্যাংকের থেকে আমি সেটা কিনি, ব্যাংক তো দেবে, যেহেতু এগ্রি ইনফ্রাস্ট্রাকচার ফান্ডে আমরা পাচ্ছি, তাহলে কিন্তু ব্যাংক আপনাকে তার যে ইন্টারেস্টটা কিন্তু কম আছে, তাহলে আমরা কিনতে পারি। এবং গরুদা কোম্পানি এটা ওরা একটা সিস্টেম করেছে, যদি কোনো চাষি 1 একর জমি ড্রোনের জন্য অ্যাপ্লাই করে, পার একর মানে 3 বিঘা জমির জন্য তার 400 টাকা ওরা নিচ্ছে। আচ্ছা, 3 বিঘা জমি 400 টাকা নিচ্ছে। এবং ওরা তখনই আপনাকে দেবে যদি আপনার এলাকাতে 50 একর মানে 150 বিঘা জমি আপনার অ্যারেঞ্জ হয়ে যায়। 150 বিঘা জমি অ্যারেঞ্জ করতে পারলে ওরা আপনাকে ড্রোনটাকে নিয়ে আসবে এবং পার একরে মানে 3 বিঘার জন্য 400 টাকা হিসেবে ওরা রেট নেবে। আচ্ছা, এছাড়া আরো আছে যেটা, যে মান্থলি যদি আমি বলি ভাড়া নেবো আপনার কাছ থেকে, তো মাসিক ভাড়া 10,000 টাকা করে ওনারা দিচ্ছে। 10,000 টাকা পার মান্থ যদি ওদেরকে দেওয়া হয়, তাহলে ওনারা সেটা ভাড়া দেবো খাটাতে পারছেন। তো বিশদ জানার জন্য আমরা গরুদা কোম্পানির সঙ্গে আমরা কথাবার্তাও বলবো। যদি কোনো আমাদের খামারি ভাইদের আগ্রহ থাকে কেনার জন্য, কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করবেন, আমাদের কৃষি দপ্তর ব্লকে, জেলাতে যোগাযোগ করবেন, যাতে করে কিনা আপনারা তার সুযোগটা গ্রহণ করতে পারেন। তার মানে শুধু যে ড্রোন চাষের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে তা নয়, এটা কিন্তু গ্রামীণ একটা কর্মসংস্থানের একটা দিক খুলে যেতে পারে। অবশ্যই কিছু বেকার যুবকরা বা ফার্ম করে যদি কেউ ড্রোনটাকে কিনে, অবশ্যই, যারা যেমন আমাদের ফার্মার প্রডিউসার কোম্পানি যারা আছেন, তো ফার্মার প্রডিউসার কোম্পানিদের জন্য আমি বলবো, আপনারা আপনাদের ফান্ড থেকে বা নাবার্ডের সঙ্গে যোগাযোগ করে আপনারা যদি সাবসিডি স্কিমে একটা ড্রোন কিনে নিতে পারেন, ওই এলাকার চাষিভাইদের জন্য একটা ভালো দিক হয়ে যাবে এবং আপনাদের ফার্মার প্রডিউসার কোম্পানিটা ভালো চলবে এবং চাষি ভাইদেরও একটা আয়ের দিকটা বেড়ে যাবে। খরচটা যেহেতু কমে যাবে, আয়ের দিকটা বেড়ে যাবে। এমনি ব্যক্তিগতভাবে কোনো কৃষক বন্ধুর তো কিনতেই পারে, অবশ্যই। আর এটা যদি আমাকে কোনো কৃষক বন্ধু যদি এই ড্রোন কিনে সে তার মাধ্যমে বিভিন্ন কৃষিকার্য ক্ষেত্রে ব্যবহার করতে চায়, তাহলে কি তাদের কি একটা প্রশিক্ষণের ব্যবহার আছে? হ্যাঁ, অবশ্যই। তার জন্য ওনারা যে কোম্পানি থেকে ড্রোনটা কিনবে, সেই কোম্পানিরই দায়িত্বে ওনারা ওদেরকে প্রশিক্ষণটা করে দেবেন। এবং সেই খামারি ভাই যদি মনে করে যে না, আমি আমার জন্য ব্যবহার করব এবং আমি এটাকে ভাড়াতেও খাটাতে পারবো, সেটাও করতে পারবে। তার জন্য কোনো ইয়ে নেই, কোনো সমস্যা নেই। কোম্পানি রয়েছে, আমরা রয়েছি, কৃষি দপ্তর রয়েছে, আমরা সবাই মিলে ওনাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করাবো যে কোনো উপায়ে। তো আমাদের এই যে আকাশবাণী আমাদের কেন্দ্র,
আকাশবাণী থেকে যেসব বার্তাগুলো কৃষক ভাইদের কাছে যায়, কৃষক ভাইরা যদি সেগুলো মনোযোগ দিয়ে শোনে এবং সেগুলো যদি কাজে লাগাতে পারে, তাহলে আমি আশা করব কৃষক ভাইদের উন্নতি অবশ্যই হবে। আর এই ড্রোনটা চলে কিসের ওপরে, মানে কি তেলে চলে না কিসের দ্বারা চালিত এটা হয়? তেলের দ্বারাই চলে, এগুলো তেল তেলের দিয়ে দ্বারা? চালাতে হয়। মানে কি পেট্রোল না পেট্রোল আপাতত পেট্রোল দিয়ে চলছে, এগুলো পেট্রোল দিয়ে চালাতে হচ্ছে। তো পেট্রোল তো অ্যাভেলেবেল আছে, সেটা নিয়ে কোনো চাপ নেই। তার জন্য একটা যদি সেটাকে দূরবর্তী স্থানে নিয়ে যেতে হয়, তাহলে একটা গাড়ি লাগবে। সেই গাড়ি একটা লাগবে, ছোট একটা গাড়ির দরকার হয়, তাতে এটা থাকবে। তা চার্জিংও করাতে হয়, আবার অনেক সময় তেল দিতে হয়, আবার এটাকে চার্জ করাতে হয়। কিসের জন্য? ওই যে ধরুন আমার ইলেকট্রিক ভ্যান আমার হলো একটা, তো ইলেকট্রিক ভ্যানটাকে চার্জ করাতে হবে আর ড্রোনটাকে তেল ঢুকিয়ে চালিয়ে দিতে হবে। তাহলে বন্ধুরা শুনলেন যে কিভাবে আমরা কৃষি ক্ষেত্রে ড্রোনটাকে ব্যবহার করে আমরা চাষবাস করতে পারবো। চাষবাসের ক্ষেত্রে কিন্তু নব দিগন্ত খুলে যাচ্ছে, মানে চারিদিক থেকে খুলে যাচ্ছে। কিভাবে আমরা কম পয়সায়, কিভাবে কম পরিশ্রমে আমরা চাষ করব এবং বেশি লাভ করব, এর জন্য কিন্তু বিভিন্ন ধরনের প্রকল্প, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, মেশিনারি সমস্ত কিন্তু রয়েছে। একটু কৃষক বন্ধুদের আমি বলবো যে একটু আপনাদেরকে উদ্যোগী হয়ে আপনাদেরকে একটু কৃষি বিজ্ঞান কেন্দ্র বা আপনার ব্লকে যারা মানে কৃষি আধিকারিক যেসব দপ্তরগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আপনারা যদি চাষবাস করেন, আখেরে কিন্তু আপনাদেরই লাভ। তো এই বলে আজকে আমরা এই অনুষ্ঠান শেষ করব। আর এতক্ষণ আমরা এই অনুষ্ঠানের জন্য আমরা পেয়েছিলাম মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর উত্তম রায়কে। উত্তমবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আমার সবাইকে ধন্যবাদ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি 2015-16 সাল থেকে পাম অয়েল চাষ করছি। এই চাষ পরিবেশ বান্ধব। মালচিং পদ্ধতিতেও এই চাষ করা যায়। এই পদ্ধতির চাষ মাটির আর্দ্রতা ধরে রাখতে পারে। যদি আমরা এরই সঙ্গে তুলা অথবা অন্য কোনো মিশ্র চাষ করি, তাহলে কৃষকের আয় হবে দ্বিগুণ। স্প্রিঙ্কল সেচ করলে জলের সঠিক ব্যবহার হবে, জল কম লাগবে। পাম অয়েল চাষের জন্য সরকার গাছ সরবরাহ করবে এবং উৎপাদিত ফসলের সঠিক দাম নির্ধারণ করবে সরকার। কোম্পানিগুলি সেই দামেই কৃষকের কাছ থেকে ফসল কিনে নেবে। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন শুনি লোকগীতি, শিল্পী ফরিদা পারভিন। সময় গেলে সাধন হবে না, দিন থাকতে দিনের সাধন কেন জানলে না তুমি, কেন জানলে না? সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে থাকে না মিল, জলে শুকালে কি হবে আর বাঁধাল দিলে? মোহনা শুকনা থাকে, মোহনা শুকনা, সময় গেলে সাধন হবে না।
সাধন হবে না। এতক্ষণ শুনলেন লোকগীতি। শিল্পী ছিলেন ফরিদা পারভিন। प्रधानमंत्री किसान मान धन योजना। मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। আজ আমরা এসে উপস্থিত হয়েছে বহরমপুর ব্লকের কয়াগ্রামে। আর কয়াগ্রামের ভেতরেই আমরা এখন দাঁড়িয়ে আছি একটা পুকুর পাড়ে, বেশ বড় ধরনের পুকুর, এখানে মাছ চাষ করা হয়। তো এই পুকুর পাড়ে পেয়েছি এই পুকুরে যে মাছ চাষ করেন, পরিচয় করে নিই। আপনার নাম? আমার নাম কানাই হালদার। কানাই হালদার। এই যে পুকুর দেখছি, মোটামুটি এখানে কতটা জলা আছে তোমার? এখানটায় দুটো মিলে 14 বিঘা আছে। দুটো মিলে 14 বিঘা। হ্যাঁ। আর কি আছে এখানে? আর কন্ট্রাক্ট নেওয়া আছে তিনখানা। কন্ট্রাক্ট নিয়ে আছে? লিজ না ওটা পুরো কন্ট্রাক্ট নেওয়া। ও পুরো, ওটা কি বছর সম্পত্তি? হ্যাঁ, বছর কন্ট্রাক্ট। হ্যাঁ, বছর কন্ট্রাক্ট। কত করে দিতে হয়? বছরে একটা লাগে 65,000, একটা লাগে 30,000, একটা লাগে 40,000। তো তাহলে কন্ট্রাক্ট নেওয়া কতটা জমি জলা? ওই তিনটে মিলে নাই না কোথাও 15 বিঘা মতন হবে। 15 বিঘে। তাহলে 15 বিঘে আর এখানে 14 বিঘে, প্রায় 30 বিঘের কাছাকাছি 30 বিঘা। আর জলাতে মাছ চাষ হচ্ছে না? হ্যাঁ, আর এইটা 1 বিঘা। আর এটা 1 বিঘে, প্রায় 30 বিঘের মতো নিয়ে হলো প্রায়। তো এই যে এতগুলো জলা দেখছি, এই জলাতে কি ধরনের মাছ চাষ করা হয়? বাটা, পুনা, সিলভার, কাতলা। সে তো হয় বিভিন্ন ধরনের। এখানে তোমরা কি ডিম পোনা ছাড়ো না মানে ফিঙ্গারলিং চারা পোনা করে ছাড়ো? না, ডিম পোনা ছাড়ি। ডিম পোনা ছাড়ো। ডিম পোনা থেকেই মাছ বড় করো নাকি? কত বড় করো মাছগুলোকে? মাছগুলো ওই 1 মাসের যেখানটায় ডিমটা ছাড়ি, ওখানটায় 10 দিনের মাথায় ওই মাছটাকে তুলে নিয়ে এসে সব পুকুরে ছাড়াই আস্তে আস্তে। আচ্ছা, তারপর হচ্ছে পালন পুকুরে ছাড়ো নাকি? হ্যাঁ, পালন পুকুরে ছাড়ি। আচ্ছা, ওই ডিম পোনাগুলোকে একটা পুকুরে বড় করে আলাদা জায়গায়, আলাদা পুকুরে বড় করে জল শোধন করে নিয়ে ওটা আলাদা জায়গায় ভালো করে চারাটা তৈরি করে সেখানে সব পুকুরে আস্তে আস্তে অল্প অল্প করে দিই। অল্প অল্প করে। কি কি জাতের মাছ চাষ করো? ওখানটায় ডিম ফেলার সময় সব রকমই পাওয়া যায়, যার যেটা ইচ্ছে নিয়ে আসি। আমরা নিয়ে আসলে পরে রুই, মিরকে, কাতলাটা একবারে নিয়ে আসি, বাউসটা নিয়ে আসি। ওইটা কালবাউস। এটা এই ডিম কি হ্যাচারি থেকে নিয়ে? হ্যাচারি থেকে নিয়ে আসি। আচ্ছা। তো ওখানটায় যখন মাছটা 10 দিনের মাথায় যখন ওই ধানের সমান হয়, তখন ওইখান থেকে মাছটা সব জায়গায় ধানি পোনা এরকম হয়ে যাবে, 1 গিট। হ্যাঁ, তখন ওই মাছটা সব জায়গায় ছিটাই। ছিটানোর পর ওই পুকুরটাকে আবার ভালো করে টেনে পরিষ্কার করে নিয়ে আবার শোধন করে আবার ডিম ফেলি। এখন বাটা ফেলবো, সিলভার ফেলবো। এটা কি একবারে এক এক পুকুরে ফেলি? না, ধরো যখন বাটা ফেলছো তখন কি শুধু বাটাই ফেলছো না বাটার সঙ্গে সিলভার দেওয়া যাবে? সিলভারও থাকে। সিলভার দেওয়া যাবে। তারপর আর এখন ওই খাবার টাবার দিতে হয় টাইম। তারপর পালন পুকুরে, বড় পুকুরে, বড় পুকুরে দিই। এই যে মাছ চাষ করছো, এটা কি মানে পুকুরগুলো কি সংস্কার করে করছো? হ্যাঁ, সংস্কার করতে হয়। কি প্রতি বছর করো? প্রত্যেক বছর। কিভাবে সংস্কার করো? সমস্ত জল যখন কমে যায় চৈত মাসে নিমখোল দিই। নিমখোল দেওয়ার পর মেলা দিন পুকুরটা পড়ে থাকে, দিয়ে চুন দিই। চুন দেওয়ার পর জলটা একবার ডাক্তারখানায় নিয়ে যাই, চেক করার পর সেখন আমরা যখন ডাক্তার বলে জল ভালো হয়ে গেছে সেখন আমরা মাছ ছাড়ি। এটা কি প্রতি বছর করো? প্রত্যেক বছর। তার মানে কি তুমি 1 বছর ধরে মাছ চাষটা করো নাকি? হ্যাঁ, 1 বছর। 1 বছর মাছ। যেগুলো ছোট থাকে সেগুলোকে আবার অন্য পুকুরে রেখে দিই। তারপরে ওই শোধন করার পর সেখন আবার ওইগুলো নিয়ে ছাড়ি, তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো মোটামুটি খাবার দাবারটা কি দাও? খাওয়ার দাওয়ার শস্যের খোল স্যার দিলে ভালো হয়। এই যে দেখছি পুকুরে জলের মধ্যে, এটা কি? এইখানটা সেই রুটি ফ্যাক্টরির কটা মাল ছিল, হ্যাঁ, তাই ও কটা নিয়ে দিয়েছি। গ্যাস কাপ মাছে খাবে, গ্যাস কাপে খাবে। হ্যাঁ, আচ্ছা, ঠুকে খাবে, তার জন্য দিয়ে থুইছি। এছাড়া খাবারটা কিভাবে দাও? এইভাবে তার গোটা পুকুর ছিটিয়ে দিই। আবার ওই যখন আর কদিন পরে দানা খাবার দেবো। দানা খাবার, প্রোটিন খাবার সরকার থেকে আমাদেরকে সময় সময় দেয়, আবার আমাদেরকে কিনতে হয়। ওইটাকে যখন ছিটিয়ে রোদের সময় দিলে পরে মাছ সব খেলা করে খায়। তো মোটামুটি এই যে মোটামুটি এটা 7 বিঘে বললেন নাকি? হ্যাঁ, 7 বিঘা। এটাতে কত মাছ ফেলেছো?
এটাই মাছ ফেলেছিলাম স্যার 2 কুইন্টাল মতন। 2 কুইন্টাল মতন? 2 কুইন্টাল মতন মাছ ফেললে, ফেলার পরে কতদিন পরে সেই মাছটাকে? 1 মাস পরে টান দিয়েছি, 4 কুইন্টাল মতন ভিড়েছিল। দিয়ে তারপরে আবার ছেড়ে দেওয়ার পর আবার খাবার টাবার দিয়েছি, তো সেই দিনকে ওই কুইন্টাল 2 বেচেছি। আবার কতদিনে মাছ করে বিক্রি করলে? ওই 3 মাসের মাথায়। 3 মাসের মাথায়? হ্যাঁ, আবার বেচে দিলাম। মোটামুটি কত গ্রাম করে হয়েছে এক একটা মাছ? 50, 25, 75। ওটা আবার একজনকে ছাড়ার জন্য দিলাম। আচ্ছা, ও আবার 3 মাস তাহলে কি একটু কম হলো না নাকি? না, চাপ থাকলে পরে বেশি বড় হবে না। বেশি বড় হবে না, মাছটা পাতলা রাখলে পরে বড় হবে। ওই জন্য তুলে বিক্রি করে তুলে দিয়ে দিলাম, একটু হালকা করে নিলে। বেশ, এতক্ষণ আমরা বহরমপুর ব্লকে কয়া গ্রামে একটা পুকুর পাড়ে তার মাছ চাষের অভিজ্ঞতার কথা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।